চল আমরা স্টার্ট করি। আজকে যে টপিকটা দিয়ে শুরু করব সে টপিকটার নাম হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ওকে, তো ফার্স্টে আমরা কেন ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে হবে সেটা নিয়ে আমরা ফার্স্টে একটু বলি, ইন্ট্রোডাকশন পার্ট একটু বলি। ইন্ট্রোডাকশনের পর আমরা তারপরে স্টার্ট করব। তো আমরা জানি যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার কিছু ফিক্সড রুল আছে প্রোগ্রামিং এর জন্য। তো কিছু রুলস, কিছু সিনট্যাক্স আমাদেরকে ফলো করতে হয় প্রোগ্রামিং করার জন্য, সেটা তো আমরা সবসময় ফলো করি। তো সেখানে আমরা তার মধ্যে আমরা অ্যারের কনসেপ্ট পড়েছি। অ্যারের কনসেপ্ট পড়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে অ্যারে হচ্ছে একটা কালেকশন অফ আইটেম যেটা কন্টিনিউয়াস মেমোরি লোকেশন অ্যালোকেট করে। তো অ্যারে যখন নিয়ে আমরা কাজ করেছি, যখন সেখানে অ্যারে যখন ডিক্লেয়ার করেছি, ডিক্লেয়ার করার সময় আমরা একটা অ্যারের সাইজ বা একটা অ্যারের একটা লেন্থ আমরা ওখানে স্পেসিফাই করতাম, যে আমি 10টা নাম্বারের মধ্যে কাজ করতে চাইছি বা একটা কোনো প্রোগ্রামিং করতে চাইছি, যে কোনো অপারেশনস। তো সেখানে আমি ইন্টিজার a of 10 আমি একটা অ্যারেকে ফার্স্টে ডিক্লেয়ার করতাম। তো তারপরে প্রোগ্রামিং করা হয়ে যেত, যখন কম্পাইল করতাম, যখন রান করতাম, তখন হয়তো মনে হচ্ছে যে আমার অ্যারের লেন্থ তো 10। তাহলে অ্যারের লেন্থ যদি 10 হয়, তাহলে আমার ফার্স্ট ইন্ডেক্সটা হবে 0 আর লাস্ট ইন্ডেক্সটা হবে 9। এবার তার মানে অ্যারের লেন্থটা আমি ওখানে ফিক্সড করে দিলাম, 10 করে দিলাম। তো যদি আমাদের এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমরা লেন্থটাকে হয়তো আমাকে চেঞ্জ করতে হতে পারে ডিউরিং রান টাইম, হয়তো রান টাইমে আমি যখন রান করতে যাচ্ছি প্রোগ্রামটা, তখন আমি দেখছি যে আমার 10টা এলিমেন্ট হয়তো আমার লাগছে না, আমার 5টা এলিমেন্ট দিয়ে আমি কাজটা করে নেব। তার মানে আমি এই সিচুয়েশনে আমরা শুধুমাত্র 5টা এলিমেন্টকে আমি হয়তো এন্টার করছি অ্যারেতে। তাহলে রিমেনিং যে 5টা যে স্পেস, সেই স্পেসটা কিন্তু আমার নষ্ট হচ্ছে। আমি তো 10 সাইজ যখন ডিক্লেয়ার করেছিলাম, তখন তার জন্য মেমোরিতে আমার 20 বাইট স্পেস রিজার্ভ হয়েছে, কন্টিনিউয়াস স্পেস বা কন্টিগুয়াস স্পেস। আমি 5টা এলিমেন্ট আমি এন্টার করলাম, বাকি 5টা আমি এন্টার করলাম না। তো সেই বাকি 5টার জন্য 10 বাইট স্পেস কিন্তু আমার মেমোরিতে ওয়েস্টেজ হলো। তাহলে তার মানে এটা একটা রিকোয়ারমেন্ট যে আমাকে কোনো কোনো সময় আমাকে অ্যারের সাইজটা বা অ্যারের সাইজ বা অ্যারের লেন্থ আমাকে কোনো কোনো সময় ছোট করতে হচ্ছে। আবার আরেকটা সিচুয়েশন যে হয়তো আমার অ্যারেতে 9টা এলিমেন্ট স্টোর করতে পারে, যে আমরা হয়তো চাইছি রান করার সময় চাইছি যে যদি আমরা আরো 3টে এক্সট্রা এলিমেন্ট যদি আমাকে অ্যাড করতে হয় বা এন্টার করতে হয়, বা আমাকে যদি 13টা এলিমেন্টকে এন্টার করতে হয়, তো সেই ধরনের সিচুয়েশনে কিন্তু আমরা 13টা এলিমেন্টকে আমরা এন্টার করতে পারছি না, কারণ যেহেতু আমি সাইজটা ওখানে 10 আমি ফিক্সড করে দিয়েছি। তাহলে আমার আরো 3টে এক্সট্রা ইন্ডেক্স দরকার, বা আরো আমার 3টে স্পেস দরকার, যেখানে আমি আরো এক্সট্রা 3টে এলিমেন্টকে আমি স্টোর করতে পারবো। তাহলে কোনো কোনো সময় আমার অ্যারের সাইজটাকে আমাকে লেস করতে হচ্ছে, আবার কোনো কোনো সময় অ্যারে সাইজটাকে আমাকে হয়তো বাড়ানোর প্রয়োজন পড়ছে। তো এই যে প্রসিডিওরটা, যে আমি কখনো ভাবছি যে আমি কম এলিমেন্টকে এন্টার করে কাজটা করব, কখনো ভাবছি যে বেশি নাম্বার দিয়ে কাজটা করব, কিন্তু যেহেতু আমার অ্যারে সাইজটা ফিক্সড করা আছে, তো সেই কাজটা কিন্তু পরে আমরা তাকে শ্রিঙ্কও করতে পারছি না, তাকে আমরা ইনক্রিজও করতে পারছি না অ্যারে সাইজটাকে। এই যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটাকে আমরা ওভারকাম করে, এই যে প্রবলেম যেটা আমরা ফেস করলাম, যে আমি কোনো কোনো সময় অ্যারে সাইজটাকে বাড়াতে পারছি না, কোনো কোনো সময় অ্যারে সাইজটাকে কমাতেও পারছি না ডিউরিং রান টাইম। তো এটাকে সলভ করার জন্য যে প্রসিডিওরটা আসলো, সেই প্রসিডিওরটার নাম হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কনসেপ্টটা এরকম যে এটাকে আমি একটা প্রসিডিওর বলছি, যে প্রসিডিওরের হেল্প নিয়ে আমরা কোনো ডেটা স্ট্রাকচারের সাইজ, আমার ডেটা স্ট্রাকচার বলতে অ্যারে একটা ডেটা স্ট্রাকচার, আমার ডেটা স্ট্রাকচারের সাইজ মানে অ্যারের সাইজটা আমরা চেঞ্জ করতে পারি ডিউরিং রান টাইম। রান টাইমে কিন্তু আমি অ্যারের সাইজটাকে আমি কমানো বা বাড়ানো করতে পারি। তাহলে আমার এই যে আগের যে দুটো সিচুয়েশন বললাম, যেখানে হয়তো 10 সাইজ ডিক্লেয়ার করে, অ্যারের 10 সাইজ ডিক্লেয়ার করে আমি হয়তো 5টা এলিমেন্টকে রাখতে চাইছি, বাকি 5টা স্পেস আমার নষ্ট হচ্ছে। বা হয়তো আমি আরেকটা সিচুয়েশন বললাম, যেখানে হয়তো আমার অ্যারের সাইজটা হয়তো 10 ডিক্লেয়ার করা আছে, আমি হয়তো 13 নাম্বার অফ এলিমেন্টকে নিয়ে কাজ করতে চাইছি। সেই প্রবলেমটা আমার সলভ হয়ে যাবে যদি আমরা রান টাইমে যদি আমরা অ্যারে সাইজটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি।
তো এই যে প্রসিডিওর, এই প্রসিডিওরটাকে আমরা বলছি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যে আমরা ডাইনামিক্যালি আমরা মেমোরিটাকে অ্যালোকেট করব না ডিউরিং রান টাইম। তো এই কাজটা করার জন্য তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন তো একটা প্রসিডিওর, তো এই কাজটাকে অ্যাচিভ করার জন্য সি বা আমাদের সি প্রোগ্রামিং যেটা বা সি আমাকে কিছু ফাংশন প্রোভাইড করে। ওকে, তো সেই ফাংশনগুলো, যে ফাংশনগুলো প্রোভাইড করে এই টাস্কটাকে অ্যাচিভ করার জন্য, তো সেটা হচ্ছে এক ধরনের লাইব্রেরি ফাংশন। সেই লাইব্রেরি ফাংশনসগুলো জেনারেলি ডিফাইন করা আছে যে হেডার ফাইলের মধ্যে, তার নাম হচ্ছে stdlib.h। তাহলে stdlib.h একটা নতুন হেডার ফাইল যেটা আজকে আমরা শিখবো। এই হেডার ফাইলের মধ্যে কিন্তু এই ধরনের লাইব্রেরি ফাংশনসগুলো ডিফাইন করা আছে। তাহলে আমাকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের কোনো প্রোগ্রামিং করতে গেলে আমাকে stdio.h এর সাথে conny.h তো আমরা ইনক্লুড করছিলাম, তার সাথেও কিন্তু আমাকে stdlib.h টাকেও আমাকে ইনক্লুড করতে হবে। না হলে আমরা ওই ওই যে ডিফারেন্ট টাইপের যে লাইব্রেরি ফাংশনগুলো ব্যবহার করব, যে যারা আমাকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে হেল্প করবে, সেই ফাংশনগুলো না হলে আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, তো সেই যে লাইব্রেরি ফাংশনগুলো যেটা আমরা ব্যবহার করব, সেই লাইব্রেরি ফাংশনগুলোর নামগুলো হচ্ছে, আমরা এখানে malloc বলে একটা ফাংশন ব্যবহার করব ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করার জন্য। এছাড়াও malloc ছাড়াও আমাদের calloc বলে ফাংশন আছে, সেটা আমরা আসবো দেখবো, তার ডেসক্রিপশন আমরা দেখবো malloc calloc। ঠিক, ওকে। তো তারপরে আরো দুটো ফাংশনস আছে। একটা ফাংশন দিয়ে আমরা আরেকটা ফাংশনের নাম হচ্ছে ফ্রি ফাংশন, FREE ফ্রি ফাংশন। আর একটা ফাংশনের নাম হচ্ছে realloc ফাংশন। এই যে চারটে ফাংশনের নাম বললাম, একটা হচ্ছে malloc, একটা হচ্ছে calloc, একটা হচ্ছে ফ্রি ফাংশন, আর একটা হচ্ছে realloc ফাংশন। এই চারটে ফাংশনের মানে হেল্প নিয়ে, এই চারটে লাইব্রেরি ফাংশনের হেল্প নিয়ে আমরা কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে পারবো। এবার ডাইনামিক্যালি আমি মেমোরিটাকে অ্যালোকেট করলাম রান টাইমে, তো মেমোরি অ্যালোকেট করার পর আমার কাজ অপারেশন করা হয়ে গেল। সেই অপারেশনটা হওয়ার পর আমার একটা রেসপন্সিবিলিটি, যে স্পেসটা আমি অ্যালোকেট করেছিলাম আমার প্রোগ্রামটার জন্য, তো সেই স্পেসটাকে আমাকে ডিঅ্যালোকেট করতে হবে, বা আমাকে সেই স্পেসটাকে ফ্রি করে দিতে হবে, যাতে সেই স্পেসটা অন্য কোনো প্রোগ্রাম বা অন্য কোনো প্রসেস সেই স্পেসটাকে নিয়ে কাজ করতে পারে। তো তার জন্য আমাদের ফ্রি ফাংশন আছে। ফ্রি ফাংশন দিয়ে আমরা মেমোরি স্পেস যেটাকে অকুপাই করেছিলাম সেই স্পেসটাকে আমরা ফ্রি করতে পারি। আর হয়তো malloc calloc দিয়ে আমরা মেমোরি অ্যালোকেশন করলাম, আমি হয়তো স্পেস রিজার্ভ করলাম ডিউরিং রান টাইম, হয়তো মনে হচ্ছে যে আমার আরো 4টে স্পেস এক্সট্রা দরকার, আমি আবার নতুন করে কিন্তু রিঅ্যালোকেশন করতে পারি, যে হয়তো আমি 200 বাইট স্পেসকে রিজার্ভ করেছি, আমাকে হয়তো 350 বাইট স্পেস আমার দরকার, তাহলে আমরা রিঅ্যালোকেশন ফাংশন দিয়ে আমরা কিন্তু নতুন করে আবার রিঅ্যালোকেট করতে পারি মেমোরি স্পেসটাকে। তাহলে এখন কিন্তু আমরা স্পেস নিয়ে অনেকটা মানে চিন্তা ভাবনা করছি যে আমি আমার প্রোগ্রাম লিখবো, আমি যেন প্রোগ্রামটা লেখার পরে আমার যেন মেমোরিতে কোনো স্পেস নষ্ট না হয়। আমি 100টা এলিমেন্টকে নিয়ে কাজ করব, তো তার জন্য আমি 200 বাইট মেমোরিতে স্পেস রিজার্ভ করব। কিন্তু আমি এরকম যেন না হয় যে 100টা এলিমেন্টকে নিয়ে আমি হয়তো ডিক্লেয়ার করে রাখছি 100টা এলিমেন্ট, আমি হয়তো 50টা এলিমেন্টকে নিয়ে কাজ করছি, তাহলে বাকি 50টা এলিমেন্টের জন্য যে স্পেসটা রিজার্ভ করছি সেই স্পেসটা কিন্তু আমার নষ্ট হচ্ছে। তাহলে আমরা স্পেস নিয়ে কিন্তু আমরা চিন্তা ভাবনা এবার করা স্টার্ট করেছি। মানে এফিশিয়েন্ট প্রোগ্রামিং করতে গেলে আমাকে স্পেস, কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো আমরা এই যে চারটে ফাংশনের নাম করলাম malloc, calloc, ফ্রি আর realloc, এই চারটে ফাংশন নিয়ে আজকে আমরা স্টাডি করব। তো এই ফাংশনগুলো কিভাবে কাজ করে সেটা যদি আমরা জানতে পারি, তাহলেই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কিভাবে অ্যাচিভ করা হয় তো সেটা আমরা বুঝতে পারবো। কিছু আমরা প্রত্যেকটা ফাংশন, আমরা তার প্রত্যেকটা ফাংশনের কাজ, ফাংশন দেখবো, প্রত্যেকটা ফাংশনের সিনট্যাক্স দেখবো, তাদের স্ট্রাকচারটা কিরকম, তারপরে সেই সিনট্যাক্স ফলো করে আমরা এই চারটে ফাংশন দিয়ে আমরা প্রোগ্রামিং করব, যে ডাইনামিক্যালি আমরা কিভাবে মেমোরিটাকে অ্যালোকেট করতে পারি যাতে আমার স্পেসটা নষ্ট না হয় মেমোরিতে। ওকে, আর এই চারটে ফাংশনকে ইউজ করার জন্য আমাকে একটা হেডার ফাইলকে ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে stdlib.h। এটা যেন এটাকে মাথায় রাখতে হবে অবশ্যই। ওকে, তো আমরা প্রথমে আমরা malloc ফাংশন দিয়ে আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করব। malloc ফাংশন, এটাকে অনেক সময় মেথড বলা হয়, মেথড ফাংশন একই, তো আমরা কোনো সময় এটাকে মেথড বলবো, কোনো সময় এটাকে ফাংশন বলবো। ওকে, তো malloc ফাংশন কিভাবে কাজ করে বা malloc দিয়ে আমরা কি করতে পারি সেটা আমরা প্রথমে দেখবো আজকে। আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে না পেলে আমাকে বলবি। সবাই দেখতে পাচ্ছিস তাই তো? সবাই দেখতে পাচ্ছিস তো স্ক্রিনটা? ওকে, তো আমরা প্রথমে আমরা যে ফাংশনটা দিয়ে আমরা আজকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন স্টার্ট করব সেটা হচ্ছে malloc ফাংশন।
malloc ফাংশন। ওকে, ফাংশন মানে ওপেনিং ক্লোজিং, তার একটা সিম্বল ফাংশনের, যেটা দেখে আমরা বুঝতে পারি যে এটা ফাংশন, malloc ফাংশন। malloc ফাংশনটার আরেকটা নতুন নাম হচ্ছে মেমোরি অ্যালোকেশন। ওকে, এম ফর মেমোরি আর অ্যালোক ফর হচ্ছে অ্যালোকেশন, মেমোরি অ্যালোকেশন। ওকে, এক কথায় বলতে গেলে তো malloc হচ্ছে একটা মেথড বা একটা ফাংশন সিতে, যে ফাংশনটা ইউজ করা হয় ডাইনামিক্যালি স্পেস অ্যালোকেট করার জন্য। কি স্পেস অ্যালোকেট করার জন্য না, ডাইনামিক্যালি সিঙ্গেল একটা লার্জ ব্লক অফ মেমোরিকে অ্যালোকেট করার জন্য আমরা কিন্তু malloc ফাংশনটা ব্যবহার করি। তো আমরা এটাকে কিভাবে বলবো, না malloc মেথড ইন সি ইজ ইউজ টু ডাইনামিক্যালি অ্যালোকেট এ সিঙ্গেল লার্জ ব্লক অফ মেমোরি উইথ দ্য স্পেসিফাইড সাইজ। কতটা সাইজের আমি মেমোরি স্পেস অ্যালোকেট করব সেই সাইজটা কিন্তু আমাকে মেনশন করতে হবে। ওকে, তাহলে এই malloc ফাংশন তো একটা লার্জ ব্লক অফ মেমোরিকে অ্যালোকেট করে একটা স্পেসিফাইড সাইজের, সেই সাইজটা আমরা মেনশন করব। আর এই malloc ফাংশন, প্রত্যেকটা ফাংশন কিছু না কিছু রিটার্ন করে, প্রত্যেকটা ফাংশন থেকে আমরা কিছু রিটার্ন পাই, তার জন্য ফাংশনের রিটার্ন টাইপ থাকে, সেটা আমরা জানি। যখন আমরা ইউজার ডিফাইন ফাংশন পড়েছিলাম, ফাংশন থেকে কিছু রিটার্ন পাই আমরা। আর এই malloc ফাংশনটা এক ধরনের এই রিটার্ন করে, একটা পয়েন্টারকে রিটার্ন করে, সেই পয়েন্টারটা হচ্ছে ভয়েড টাইপের পয়েন্টার। আমরা ভয়েড পয়েন্টার পড়ে এসেছি আগের দিন, একটা ভয়েড টাইপের পয়েন্টার রিটার্ন করে। তো ভয়েড পয়েন্টার তাকে আমরা যে কোনো পয়েন্টার ফর্মে তাকে আমরা কাস্ট করতে পারি, মানে চেঞ্জ করতে পারি। আমরা জানি যে ভয়েড পয়েন্টার ইউজ করলে তাকে আমরা ইন্টিজারকেও পয়েন্ট করাতে পারি, ফ্লোটকেও পয়েন্ট করাতে পারি, আবার কোনো ক্যারেক্টারকেও পয়েন্ট করাতে পারি। তো malloc ফাংশন যেহেতু আমাকে ভয়েড পয়েন্টার রিটার্ন করছে, তা সেক্ষেত্রে আমরা সেই ভয়েড পয়েন্টারটাকে আমরা যে কোনো টাইপে আমরা কিন্তু কাস্ট করতে পারি। ওকে, আর যখনই স্পেসটা malloc ফাংশন রিজার্ভ করে ফেললো মেমোরিতে, হয়তো 100 বাইট বা 200 বাইট স্পেসকে রিজার্ভ করলো, সেই প্রত্যেকটা যে ব্লক, এটা একটা লার্জ ব্লককে রিজার্ভ করে, প্রত্যেকটা ব্লকে কিন্তু ডিফল্ট, আমি তো কোনো ভ্যালু দিচ্ছি না, এখন আমি যে স্পেসটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি, তাহলে আমি যখন এই স্পেসটাকে মেমোরিতে রিজার্ভ করে রেখে দিয়েছি, তো তার মধ্যে কিন্তু কিছু ডিফল্ট কিছু ভ্যালু তার মধ্যে স্টোর হয়ে যাবে, ডিফল্ট কিছু গার্বেজ ভ্যালু। ওকে, গার্বেজ ভ্যালু কিন্তু কিছু ওখানে স্টোর হয়ে যাবে। গার্বেজ ভ্যালু মানে ডিফারেন্ট টাইপের ভ্যালু হতে পারে, তার কোনো মিনিং নেই অ্যাকচুয়ালি গার্বেজ ভ্যালু। তাহলে malloc দিয়ে যদি আমরা মেমোরি অ্যালোকেট করি, তাহলে যে স্পেসটা আমার রিজার্ভ হয় সেই স্পেসের মধ্যে কিছু গার্বেজ ভ্যালু থেকে থাকতে পারে। ওকে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে malloc হচ্ছে একটা মেমোরি অ্যালোকেশন মেথড সিতে, যা থ্রু দিয়ে আমরা ডাইনামিক্যালি আমরা একটা লার্জ ব্লক অফ মেমোরিকে আমরা অ্যালোকেট করতে পারি, না উইথ দ্য স্পেসিফাইড সাইজ, ও সাইজটা অবশ্যই স্পেসিফাইড। ওকে, আর এই malloc ফাংশন একটা পয়েন্টারকে রিটার্ন করে, যে পয়েন্টারটা হচ্ছে ভয়েড টাইপের পয়েন্টার। আর সেই ভয়েড পয়েন্টারটাকে আমরা যে কোনো টাইপে বা পয়েন্টারের যে কোনো ফর্মে আমরা সেটাকে কিন্তু কাস্টিং করতে পারি। ওকে, আর এই malloc ফাংশন প্রত্যেকটা ব্লককে গার্বেজ ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে দেয়, প্রত্যেকটা ব্লকের ভেতরে গার্বেজ ভ্যালু থেকে থাকে। ওকে, এটা malloc ফাংশনের ইন্ট্রোডাকশন, malloc ফাংশন কি করে। এবার আমরা দেখে নেব malloc ফাংশনের সিনট্যাক্স, যে আমরা যদি প্রোগ্রামিং এ ব্যবহার করতে যাই, তাহলে malloc ফাংশনটা আমরা কিরকম ভাবে লিখতে পারি, কিভাবে লিখবো, তার সিনট্যাক্স। malloc ফাংশন লেখার জন্য আমরা বেসিক্যালি malloc ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে, malloc ফাংশন আমি ফার্স্ট একটা পয়েন্টার লিখলাম এখানে, ptr ইকুয়ালস টু ptr কিন্তু একটা পয়েন্টার, এখানে আমাকে লিখতে হবে কাস্ট টাইপ, আমি কোন টাইপে এটাকে কাস্ট করব, ইন্টিজার পয়েন্টারে কাস্ট করব, না ফ্লোটিং পয়েন্টারে কাস্ট করব, না ক্যারেক্টার পয়েন্টারে কাস্ট করব। এটা হচ্ছে কাস্ট টাইপ। কাস্ট টাইপ এখানে একটা স্টার, এটা কিন্তু একটা পয়েন্টার টাইপ, কাস্ট টাইপটা একটা পয়েন্টার টাইপ। তারপরে আমার ফাংশনটার নাম হচ্ছে malloc, ফাংশনের নাম হচ্ছে malloc ফাংশন। আর কত বাইট স্পেসকে আমি রিজার্ভ করব, তার জন্য আমাকে এখানে কত বাইটস আমি স্পেসকে রিজার্ভ করতে চাইছি সেই বাইটের সাইজটা আমাকে এখানে দিতে হবে, বাইট সাইজ। আমি হয়তো 100 বাইটকে রিজার্ভ করতে চাইছি, তাহলে আমি এখানে 100 লিখবো। ওকে, এটা হচ্ছে বাইটের সাইজ। দেন সেমিকোলন, সেমিকোলন। এটা তার মানে আমি কি করলাম না, ptr ইকুয়ালস টু কাস্ট টাইপ স্টার মানে পয়েন্টার একটা, malloc বাইট সাইজ। এটা আমি যদি একটা এক্সাম্পল নিই তাহলে জিনিসটা আমাদের আর একটু ক্লিয়ার হবে। আমি হয়তো সাপোজ আমি একটা এক্সাম্পল নিচ্ছি এরকম, ptr কিন্তু একটা পয়েন্টার, মেমোরি অ্যালোকেশনের ব্যাপার, অ্যাড্রেসের ব্যাপার থাকলে আমার পয়েন্টারের কনসেপ্ট চলে আসবে।
আমি কাস্ট টাইপটা এখানে লিখলাম ইন্টিজার স্টার, মানে আমি ইন্টিজারে কাস্ট করব এটাকে। ম্যালক আমাকে তো ভয়েড টাইপের পয়েন্টটা রিটার্ন করবে, তাকে আমি ইন্টিজারে কাস্ট করবো, তার জন্য এখানে ব্র্যাকেটের মধ্যে ইন্টিজার, দেন হচ্ছে ম্যালক, আমি ওই সিনট্যাক্সটা রেসপেক্ট একটা এক্সাম্পল লিখছি। আমি এখানে লিখলাম 100 ইন্টু সাইজ অফ অপারেটর আমরা পড়ে এসেছি, সাইজ অফ অপারেটর দিয়ে আমরা কোনো ডেটা টাইপের আমরা সাইজ বের করতে পারি, আমরা কোনো অ্যারে ভেরিয়েবলের সাইজ বের করতে পারি, আমরা কোনো স্ট্রাকচারের সাইজ বের করতে পারি, বা পয়েন্টারের সাইজ বের করতে পারি। আমি এখানে লিখলাম সাইজ অফ ইন্টিজার, মানে আমি একটা প্রোগ্রাম করতে চাইছি, যে প্রোগ্রামের মধ্যে আমি 100টা ইন্টিজার ভ্যালুকে নিয়ে কাজ করব। তাহলে আমাকে 100টা যদি ইন্টিজার ভ্যালুকে নিয়ে কাজ করতে হয়, তাহলে আমি 100 ইন্টু সাইজ অফ ইন্ট মানে 2, তাহলে 100 ইন্টু 2 মানে হচ্ছে কত, 200। তাহলে 200 বাইট স্পেস মেমোরিতে রিজার্ভ হবে, কার থ্রু দিয়ে না, ম্যালক ফাংশনের থ্রু দিয়ে। তারপরে সেই ম্যালক ফাংশনের থ্রু দিয়ে স্পেসটা রিজার্ভ হলো, তার মানে টোটাল আমার মেমোরিতে 200 বাইট স্পেস রিজার্ভ হলো, ঠিক আছে। তো আমার এটা আমার মেমোরি, যদি আমার এখানে স্ট্রাকচারটা এরকম হয়, মেমোরিতে আমার ধরনের 200 বাইট স্পেস রিজার্ভ হলো। 200 বাইট, তার মানে 100টা এলিমেন্ট নিয়ে কাজ করতে চাইছি, তার মানে এখানে 0 ইন্ডেক্স, আর এখানে ইন্ডেক্সটা হচ্ছে 99, কারণ প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা এলিমেন্ট জন্য 2 বাইট করে স্পেস লাগে, ইন্টিজার টাইপের যেহেতু ভ্যালুগুলো। তাহলে এই কাজটা করলো কিন্তু ম্যালক ফাংশন। ম্যালক ফাংশন করার পর এ তো আমাকে একটা ভয়েড টাইপের পয়েন্টারকে রিটার্ন করেছে, তাকে আমি ইন্টিজারে কাস্ট করে নিলাম, মানে আমার কিন্তু স্পেসটা এখন ইন্টিজার হয়ে গেল। ওকে, এবার এই প্রথম লোকেশনটাকে পয়েন্ট করছে যে, সেটা হচ্ছে পিটিআর। পিটিআর কিন্তু ফার্স্ট লোকেশনটাকে পয়েন্ট করছে। তাহলে এটা হচ্ছে আমার টোটাল আমার 200 বাইট স্পেসটা টোটাল কিন্তু 200 বাইট। আমি এখানে টোটাল 100টা সেল নিয়েছি, প্রত্যেকটা সেলের সাইজ কিন্তু 2 বাইট করে, যেহেতু ইন্টিজার ভ্যালু, এর সাইজ কিন্তু 200 বাইট। আর এই 200 বাইটের ভেতরে আমার তার মানে 100টা এলিমেন্ট থাকতে পারবে। আমি সাপোজ ধরলাম এখানে 1 আছে, আমি এখন তো কোনো এলিমেন্ট দিইনি, তাই আমি এখানে ধরছি না, আমার ধরুন এখানে এখন ফাঁকাই রয়েছে স্পেসগুলো। যখনই স্পেসগুলো ফাঁকা থাকছে, সেই স্পেসগুলোর মধ্যে কিন্তু একটা করে গার্বেজ ভ্যালু থাকার চান্সেস থেকে যাচ্ছে। সাপোজ ধরলাম যে গার্বেজ ভ্যালু হয়তো 1 2 3 4, একটা গার্বেজ ভ্যালু, বা এখানে হয়তো একটা মানে স্পেস রয়েছে, সেখানে হয়তো ধরে হয়তো 65 একটা গার্বেজ ভ্যালু আছে। এটা কিন্তু কোনো মিনিং নেই, মিনিংলেস একটা ভ্যালু, গার্বেজ ভ্যালু, ঠিক আছে। এবার এই এই যে এর মধ্যে যে ভ্যালুগুলো বা যে স্পেসটা যে রিজার্ভ করেছি, সেই স্পেসটাকে কিন্তু পয়েন্ট করছে কিনা, পয়েন্টটা, তার জন্যই পিটিআর ইকুয়ালস টু, বোঝা গেল। তাহলে আমরা একটা ব্লক অফ মেমোরিকে আমরা কিন্তু রিজার্ভ করেছি, সেই ব্লক অফ মেমোরিটা কত সাইজ না, 200 বাইটের। ওকে, তার মানে 200 বাইট আমরা মেমোরি অ্যালোকেট করেছি। আর যে পয়েন্টার পিটিআরটা, এই পিটিআরটা তার মানে কি করছে না, আমার এই টোটাল যে স্পেসটা অ্যালোকেট করেছি, তার যে স্টার্টিং অ্যাড্রেসটা, অর্থাৎ এই জিরো তো একটা, এর তো একটা অ্যাড্রেস আছে মেমোরিতে। সাপোজ ধরলাম এর অ্যাড্রেসটা ধরলাম 2001 স্টার্টিং অ্যাড্রেস, এইভাবে অ্যাড্রেসটা কন্টিনিউ হচ্ছে। ওকে, এই স্টার্টিং অ্যাড্রেসটাকে কিন্তু হোল্ড করে আছে কি না, পিটিআর। তাহলে পিটিআর যদি তোর স্টার্টিং অ্যাড্রেস যদি হোল্ড করে থাকে, তার মানে পিটিআর নিশ্চয়ই পয়েন্ট করবে এখন স্টার্টিং লোকেশনটাকে। ওকে, তাহলে আমি এখন এই পিটিআর এর থ্রু দিয়ে কিন্তু টোটাল মেমোরিটাকে আমি কিন্তু এখন অ্যাক্সেস করতে পারবো, কারণ যেহেতু পিটিআর আমার একটা পয়েন্টার। ওকে, তো এরকম ভাবে আমরা ম্যালক দিয়ে আমরা মেমোরি স্পেসটাকে আমরা রিজার্ভ করলাম। ওকে, তো এটা গেল আমার ম্যালকের কনসেপ্ট। এবার কোনো সময় যে হয়তো স্পেসটা আমার ইনসাফিসিয়েন্ট হচ্ছে, আমার স্পেসটা ঠিকঠাক হচ্ছে, ইনসাফিসিয়েন্ট মানে সাফিসিয়েন্ট স্পেস হচ্ছে না, অ্যালোকেশনটা ফেল হয়ে যাচ্ছে। যদি অ্যালোকেশনটা ফেল হয় মেমোরিতে, তাহলে কিন্তু একটা নাল পয়েন্টার রিটার্ন করবে। ওকে, যদি অ্যালোকেশন ফেল হয়, তাহলে কিন্তু ম্যালক ফাংশন একটা নাল পয়েন্টারকে রিটার্ন করবে। আমরা দু ধরনের পয়েন্টার আমরা আগের দিনই পড়েছি, একটা নাল পয়েন্টার, একটা হচ্ছে ভয়েড পয়েন্টার। তো ভয়েড পয়েন্টার তো আমি যে কোনো ভাবে আমরা কাস্ট করে নিলাম, যে কোনো টাইপে, ইন্টিজারে যেমন কাস্ট করেছি আমি এখানে ম্যালক ফাংশনের ক্ষেত্রে। আর যদি আমার অ্যালোকেশন যদি ফেল হয়, তাহলে কিন্তু সেটা একটা নাল পয়েন্টার রিটার্ন করবে, ঠিক আছে, এটা আমার একটা কন্ডিশন। তো ম্যালক ফাংশনের এই হচ্ছে বেসিক সিনট্যাক্স, আর হচ্ছে ম্যালক ফাংশনের একটা সিঙ্গেল স্টেটমেন্টের একটা এক্সাম্পল। এবার আমরা একটা ম্যালক ফাংশনটাকে ব্যবহার করে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করব, ঠিক আছে। সেই প্রোগ্রামটা আমি প্রোগ্রামটা এখানেই করব, ম্যালক ফাংশন ব্যবহার করে একটা ছোট্ট প্রোগ্রাম করব। প্রোগ্রামটা আমি একটু চ্যাট বক্সে দেওয়ার চেষ্টা করছি, তোরা যদি একটু দেখতে পারিস, কারণ চ্যাট বক্সে দিলে তোরা প্রোগ্রামটা সবাই দেখতে পাবি। ওকে, আমি প্রোগ্রামটা একটু চ্যাট বক্সে দিচ্ছি, আমি এটাকে স্টপ শেয়ারিং করছি, আমি এটাকে চ্যাট বক্সে প্রোগ্রামটা দেওয়ার চেষ্টা করছি। তাহলে আমরা এখান থেকে, তাহলে আমাকে লিখতে হবে না, লিখে আমাকে টাইমটা নষ্ট হবে না, আমি একবার এখান থেকেই বলতে পারবো তোদেরকে প্রোগ্রামটা।
ওকে, একটু ওয়েট কর, আমি প্রোগ্রামটাকে চ্যাট বক্সে দিচ্ছি। দেখতে পাচ্ছি সবাই প্রোগ্রামটা? হ্যাঁ স্যার। ওকে, সব থেকে ভালো হয় আমি প্রোগ্রামটা শেয়ার করি, সব থেকে ভালো হয়। ওকে, দেখতে পাচ্ছি সবার, এবার শেয়ার হয়েছে, স্ক্রিনটা শেয়ার হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। এখানে এখানে দেখ আমি একটা প্রোগ্রাম দেখাচ্ছি, প্রোগ্রামটা সবাই দেখতে পাচ্ছিস, প্রোগ্রামটা সবাই দেখতে পাচ্ছিস, তাই তো? হ্যাঁ একটা প্রোগ্রাম দেখ, এই প্রোগ্রামটা আমরা ম্যালক ফাংশনের, আমরা এটাকে ম্যালক ফাংশন কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। প্রোগ্রামটা বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে যে প্রোগ্রামটার মধ্যে আমরা অ্যারে অফ নাম্বারস এর মধ্যে আমরা অ্যাডিশন করতে চাইছি। ওকে, আমার একটা অ্যারে অফ নাম্বারস আছে, সেই নাম্বারসগুলোর মধ্যে আমরা সাম করব, যে সামটাকে আমরা ডিসপ্লে করব, ঠিক আছে, বাই ইউজিং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, এই প্রসিডিউর দিয়ে। তো আমি হেডার ফাইল যখন ডিক্লেয়ার করেছি, এখানে হেডার ফাইল যখন দেখ এখানে দেওয়া আছে stdr.h দেওয়া আছে, আর stdlib.h স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট হেডার ফাইল। ওকে, তো আমাদের তো ম্যালক ফাংশন ব্যবহার করব বা ফ্রি ফাংশন ব্যবহার করব, সেক্ষেত্রে আমাকে কিন্তু হেডার ফাইলটা দিতে হবে, এক্সট্রা করে আমাকে এটাকে অ্যাড করতে হবে বা ইনক্লুড করতে হবে। মেন ফাংশন স্টার্ট হলো, আমার এখানে ভেরিয়েবল ডিক্লারেশন চলছে, এন আই স্টার অফ পিটিআর একটা পয়েন্টার, এন আইটার পারপাসটা আমরা বলছি, আর সাম ইজ ইকুয়াল টু 0, আমরা সাম করতে গেলে সাম ইজ ইকুয়াল টু 0 ভেরিয়েবলটা আমরা নিয়েই থাকি। দেন প্রিন্টএফ করে আমি বলছি যে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট, তাহলে আমাকে এই প্রিন্টএফে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টটা কখন চাইবে? যখন আমি রান করব প্রোগ্রামটাকে, মানে প্রোগ্রামটা যখন আমি রান করছি তখন কিন্তু আমাকে চাইছে যে এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্ট, মানে রান টাইমে। আমি রান টাইমে ঠিক করলাম যে হ্যাঁ আমি 50টা নাম্বারকে নিয়ে কাজ করবো, তো আমি তখন কিন্তু আমি 50 দেবো, সেই 50টা গিয়ে আমি কার মধ্যে স্ক্যান করে রাখলাম, সেটাকে এন এর মধ্যে স্ক্যান করলাম, ঠিক আছে। তাহলে এন এর মধ্যে আমি কতগুলো এলিমেন্টকে নিয়ে কাজ করতে চাইছি সেটা আমরা এন এর মধ্যে আমরা স্পেসিফাই করছি। ওকে, এনের মধ্যে সেটাকে আমরা স্পেসিফাই করছি, এনের মধ্যে আমার সেই নাম্বারটা আছে। এবার তুই হয়তো 50 দিলি, তাহলে 50 দেওয়া মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, তুই 50 নাম্বার অফ এলিমেন্টকে নিয়ে কাজ করতে চাইছিস, তাহলে সেই 50টার জন্য আমাকে এখন মেমোরি স্পেসটাকে রিজার্ভ করতে হবে। তো মেমোরি স্পেসটা কিভাবে রিজার্ভ করছি? পিটিআর ইকুয়ালস টু, দেখ পিটিআর তো আমি ডিক্লেয়ার করে নিয়েছি, ইন্টিজার স্টার অফ পিটিআর, তাহলে পিটিআর ইকুয়ালস টু ইন্ট স্টার, মানে আমি এটাকে ইন্টে কাস্ট করবো, ম্যালক এন ইন্টু, এন মানে 50, তুই 50 দিয়েছিস, তাহলে এন মানে 50, 50 ইন্টু, আমরা তো সব ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করছি, তাহলে সাইজ অফ ইন্ট মানে কত? 2, ইন্টিজারের সাইজ কত? 2, তাহলে 2 ইন্টু 50, তার মানে কত হচ্ছে? 100 বাইটস, ঠিক আছে। তাহলে 100 বাইটস কিন্তু স্পেসটা মেমোরিতে অ্যালোকেট হয়ে গেল।
মেমোরিতে 100 বাই স্পেস মেমোরিতে অ্যালোকেট হয়ে গেল, সেটা ইন্টিজার টাইপে কাস্ট করে দিলাম। কাস্ট করার পর পিটিআর কিন্তু এখন স্টার্টিং যে মেমোরি অ্যাড্রেসটা, সেই স্টার্টিং মেমোরি অ্যাড্রেসটা 100 বাইটের যে স্টার্টিং মেমোরি অ্যাড্রেসটা, তাকে কিন্তু এখন পিটিআরটা পয়েন্ট করছে। ওকে, আর এবার পয়েন্ট করার পরে এবার আমি মেমোরি অ্যালোকেশন হয়ে গেল, অ্যালোকেশন হয়ে যাওয়ার পরে আমি এখন চেক করছি যে পিটিআর এর ভ্যালুটা কি নাল এসছে। নাল তখনই আসবে যদি মেমোরিটা অ্যালোকেট না হয় ঠিকঠাক, তখন নাল আসবে। নাল পয়েন্টার একটুকেই বলছিলাম, নাল পয়েন্টার রিটার্ন করে। তো পিটিআর এর ভ্যালু যদি তোর নাল আসে, নালের সঙ্গে যদি সমান হয়, তাহলে আমি এখানে একটা মেসেজ প্রিন্ট করছি যে এরর মেমোরি নট অ্যালোকেটেড। ওকে, এক্সিট 0 করে এখান থেকে বেরিয়ে চলে আসলাম। এক্সিট 0 মানে হচ্ছে আমি প্রোগ্রাম থেকে বেরিয়ে আসতে পারি ডিরেক্ট। ওকে, আমি কিন্তু আর এলস এর মধ্যে ঢুকবো বা ফরের মধ্যে ঢুকবো সেরকম নয়। এক্সিট 0 মানে হচ্ছে আমি কিন্তু ডিরেক্ট প্রোগ্রাম থেকে বেরিয়ে আসবো। তাহলে আমার যদি মেমোরি অ্যালোকেট নাই হয়, তা আমার তো প্রোগ্রামটা করাই যাবে না, আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো। তো তারপরে তারপরে আমি আবার এলিমেন্ট গুলোকে ইউজারকে দেওয়ার জন্য বলছি, প্রিন্টএফ করে বলছি যে এন্টার এলিমেন্ট। তুই তো 50 দিয়েছিস, তার মানে তুই 50টা এলিমেন্ট দিবি। সেই 50টা এলিমেন্টকে আমি এখানে ধরে 10 ধরলাম, আমি সাপোজ 10 ধরলাম আমার প্রোগ্রামটা বোঝানোর সুবিধার জন্য। আমি 10টা এলিমেন্ট দিতে বললাম, এন্টার এলিমেন্ট, আমি 10টা এলিমেন্ট দিচ্ছি। সেই 10টা এলিমেন্টকে আমি স্ক্যান করব। তো স্ক্যান করতে গেলে অ্যারে অফ নাম্বারসকে স্ক্যান করতে গেলে আমার কি লাগে, ফর লুপ লাগে। আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন এন, এন এর মধ্যে ধরে তুই 50 বা 10 যাই দিস না কেন, আই লেস দেন 10 মানে 10 হবে বা 50 হবে, প্লাস প্লাস আই বা আই প্লাস প্লাস। তার মধ্যে আমি স্ক্যান করছি কোথায়, পার্সেন্ট ডি পিটিআর প্লাস আই। পিটিআর তো আমার পয়েন্ট করে আছে মেমোরির ফার্স্ট লোকেশনকে, তাহলে পিটিআর প্লাস আই মানে আই এর ভ্যালু ফার্স্ট কত, 0, তাহলে পিটিআর প্লাস 0 মানে কিন্তু ফার্স্ট লোকেশন। তা তুই যে ভ্যালুটাকে এন্টার করবি সেই ভ্যালুটাকে কিন্তু স্টোর হবে আমার যে মেমোরি স্পেসটা অ্যালোকেট করেছে তার প্রথম লোকেশনে গিয়ে স্টোর হবে, মানে পিটিআর প্লাস 0-তে, মানে স্টার্টিং অ্যাড্রেসটা, স্টার্টিং লোকেশনটায়, যেটা আমরা এখানে দেখিয়েছিলাম। পিটিআর প্লাস যদি আমরা 0 করি, ধরে নে আমি এখানে 10টা এলিমেন্টকে নিয়ে কাজ করতে চাইছি, তো 10টা এলিমেন্টের জন্য আমার তার মানে 10টা এখানে স্পেস 20 বাইট স্পেসকে আমি অ্যালোকেট করেছি। তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং, এটা হচ্ছে 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স, এটা ধরনের ইন্ডেক্স আছে, এটা ধরনের মেমোরি অ্যাড্রেস আছে 2001 2003, এইভাবে মেমোরি অ্যাড্রেস আছে। আর এটাকে কিন্তু পয়েন্ট করছে পিটিআর, পিটিআর এখানে এটাকে পয়েন্ট করছে, মানে পিটিআর এর ভেতরে কিন্তু এই অ্যাড্রেসটা স্টোর করা আছে বলেই সে পয়েন্ট করতে পারছে 2001টাকে। ওকে, মেমোরি এটা পিটিআর এর মধ্যে স্টোর করা আছে। তাহলে এখন পিটিআর প্লাস আই মানে পিটিআর প্লাস 0, প্রথম ক্ষেত্রে পিটিআর প্লাস 0 মানে হচ্ছে কিন্তু আমার কোন লোকেশনটা, না এই লোকেশনটা। তুই ধরে হয়তো 5 দিলি, প্রথমে 5 দিলে তাহলে সেই 5টাকে কিন্তু পিটিআর প্লাস 0-তে স্টোর হলো। তুই পরের বারে 6 দিলি, তাহলে 6 দিলে তাকে আমাকে নেক্সট লোকেশনে স্টোর করতে হবে। তাহলে নেক্সট লোকেশনে স্টোর করতে গেলে আমাকে নিশ্চয়ই পিটিআর প্লাস 1 এ স্টোর করতে হবে। তো পিটিআর প্লাস 1 এ আমি 6 স্টোর করলাম। তাহলে এই যে এই 0টা 1, একবার 0 হচ্ছে, একবার 1 হচ্ছে, একবার তারপরে 2 হবে। তো এটা কার ভ্যালু, এটা আই এর ভ্যালু, তার জন্য আমার এখানে ফর লুপটা আছে। বুঝা গেল? তাহলে পিটিআর প্লাস আই করে আমি প্রত্যেকটা নাম্বারকে আমি স্ক্যান করে নিলাম। ওকে, স্ক্যান করছি। আর সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস স্টার অফ পিটিআর প্লাস আই। তাহলে আমি পিটিআর প্লাস আইটা যদি আমার এখানে লোকেশনটা বোঝায়, তাহলে এই এই 5টাকে যদি আমাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমাকে তার মানে নিশ্চয়ই স্টার পিটিআর প্লাস 0 করতে হবে, তবেই তো আমি তার কন্টেন্টটা পাবো। স্টার পিটিআর প্লাস 0, তবে তো আমি তার কন্টেন্ট পাবো। মানে স্টার মানে কন্টেন্ট অফ, আমরা জানি সব সময়। তাহলে পিটিআর প্লাস 0 মানে হচ্ছে কিন্তু স্টার অফ পিটিআর প্লাস 0 মানে কিন্তু হচ্ছে কিন্তু 5। ওকে, তাহলে আমরা একটা করে নাম্বার পাচ্ছি, স্ক্যান করছি, আর তাকে আমরা কিন্তু ডিরেক্টলি আমরা অ্যাড করে রেখে দিচ্ছি। তার মানে সাম প্লাস ইকুয়ালস টু, আমরা জানি কিন্তু প্লাস ইকুয়ালস টু অ্যাসাইনমেন্ট অপারেটর, তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস স্টার অফ পিটিআর প্লাস আই। তাহলে ফার্স্ট লোকেশনের কন্টেন্টটাকে সঙ্গে যোগ হলো, সামের ভ্যালু ইনিশিয়ালি 0 আছে, তাহলে 0 প্লাস 5 দিয়ে সামের মধ্যে 5 স্টোর থাকলো। পরের বারে তুই 6 দিয়েছি, 6টার সাথে আবার তার মানে 5 প্লাস 6 11, এইভাবে প্রত্যেকবার স্ক্যান করছি আর যোগ করে করে রেখে দিচ্ছি সামের ভিতরে। দিয়ে ফর লুপ যখন কমপ্লিট হয়ে গেল, আমার ফর লুপ জন্য তুই এখানে এন এর ভ্যালু 10 দিয়েছিস, তাহলে আমার 10টা নাম্বার নেওয়ার পর সাম হয়ে যাওয়ার পরে আমার তো ফর লুপটা ক্লোজ হয়ে গেল। ফর লুপটা ক্লোজ হওয়ার পর আমার কন্ট্রোলটা ফরের বাইরে এসে কি করছে, সামটাকে প্রিন্ট করে দিচ্ছে। সাম ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, সামটাকে প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পরে আমার কিন্তু আসল কাজ, আমার কিন্তু তার মানে অ্যারে অফ নাম্বারস এর অ্যাডিশন হয়ে গেল। আমি প্রিন্টও করে ফেললাম সামটাকে। এবার প্রিন্ট করার পরে আমাকে এখন যে কাজটা করতে হবে, যে আমি যে স্পেসটাকে অ্যালোকেট করেছিলাম, যদি আমি এনটা যদি 10 দিই তাহলে আমার 20 বাইট, যদি আমি 50 দিই তাহলে 100 বাইট, যে স্পেসটা আমি অ্যালোকেট করেছিলাম মেমোরিতে, সেই স্পেসটাকে আমাকে এখন ফ্রি করতে হবে। ঠিক আছে, তো সেই ফ্রিটা আমরা কেমন করে করছি, না কে পয়েন্ট করছিল মেমোরি স্পেসটাকে, পিটিআর। আমি এখন এখন একটা ফাংশন ব্যবহার করছি, ফ্রি ফাংশন। ফ্রি ফাংশনের মধ্যে আমরা কি লিখছি, জাস্ট ফ্রি ফাংশনের ভেতরে আমরা পিটিআরটাকে পাস করে দিচ্ছি। তাহলে আমি যে স্পেসটা অ্যালোকেট করেছিলাম সেই স্পেসটা কিন্তু আমার ডিঅ্যালোকেট হয়ে গেল, মানে আমার মেমোরিটা কিন্তু এখন ফ্রি হয়ে গেল। তারপর আমি রিটার্ন 0 করে প্রোগ্রামটা শেষ করলাম। তাহলে আমি এখানে দেখ 50 বা 100 নাম্বার নিয়ে কাজ করলাম, আমি কিন্তু দেখ কোথাও অ্যারে ডিক্লেয়ার করেছি, আমি কোথাও ইন্টিজার এ অফ 10 বা এ অফ 50 বা এ অফ 100 ডিক্লেয়ার করেছি, দেখ কোথাও কিন্তু আমি অ্যারে ডিক্লেয়ার করিনি।
কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের থ্রু দিয়ে বা ম্যালক ফাংশনের থ্রু দিয়ে আমরা কিন্তু অ্যারে অফ নাম্বারসকে নিয়ে আমরা কিন্তু কাজ করে ফেললাম। তো এটা আমি জাস্ট এখানে যোগ করতে পেরেছি। আমরা এখানে যে কোনো অপারেশন করতে পারি। আমরা গ্রেটেস্ট নাম্বার বের করতে পারি, স্মলেস্ট নাম্বার বের করতে পারি, আমরা শর্টিং করতে পারি। যদি শর্টিংটা আমি এখন দেখাইনি, শর্টিংটা আমি দেখাবো। অ্যারেতে একটা প্রবলেম, একটা প্রোগ্রাম করতে আমরা বাদ চলে গেছে, সেটা হচ্ছে শর্টিংটা আমি দেখাবো। তো এখানে আমরা কিন্তু যে কোনো নাম্বার নিয়ে কাজ করতে পারি। তার মানে দেখ, আমি রান টাইমে আমি কতগুলো নাম্বারকে নিয়ে কাজ করব সেটা আমি ডিসাইড করছি, যে 5টা বা 10টা, সেই 10টার জন্যই কিন্তু আমার মেমোরি স্পেসটা অ্যালোকেট হচ্ছে। আমার কিন্তু এখানে কোনো চান্সেস নেই যে আগে থেকে আমি মেমোরি স্পেসটাকে রিজার্ভ করে রাখছি, পরে হয়তো আমার মনে হচ্ছে যে একটু বেশি নাম্বার নিয়ে কাজটা করলে হতো বা একটু কম নাম্বার নিয়ে কাজটা করলে হতো। তার কিন্তু চান্সেসটা এখানে থাকছে না। তাহলে ডিউরিং রান টাইম যদি আমরা মেমোরিটাকে অ্যালোকেট করতে পারি, তার আর সেই মেমোরি অ্যালোকেশনের জন্য আমাকে যে ফাংশনটা এখানে হেল্প করছে তার নাম হচ্ছে ম্যালক ফাংশন। আর ম্যালক ফাংশন দিয়ে আমরা মেমোরি অ্যালোকেট করার পরে আমার প্রোগ্রাম যখন ওভার হয়ে গেল, আমার কাজ যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমাদের রেসপন্সিবিলিটি যে স্পেসটাকে আমি রিজার্ভ করেছি সেই স্পেসটাকে আমাকে ডিঅ্যালোকেট করে দেওয়া। তো ডিঅ্যালোকেট করার জন্য আমরা ফ্রি ফাংশন ব্যবহার করছি। ফ্রি দিয়ে আমি জাস্ট ফ্রির ভিতরে অ্যাজ এ প্যারামিটার আমরা পিটিআরটাকে পাস করছি। পিটিআরটা হচ্ছে আমার পয়েন্টার, যে আমার মেমোরি স্পেসটাকে পয়েন্ট করে আছে। ফ্রি অফ পিটিআর করলে কি হবে, যে স্পেসটা আমি অ্যালোকেট করেছিলাম সেই স্পেসটা আমার ডিঅ্যালোকেট হয়ে যাবে। দেন আমি প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। তো আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে কোনো ফাংশন ব্যবহার করে প্রোগ্রাম করলে আমাকে লাস্টে শুধুমাত্র আমরা একটা স্টেটমেন্ট লিখে দেবো ফ্রি অফ পিটিআর, তাহলে কিন্তু আমার মেমোরি স্পেসটা ডিঅ্যালোকেট হয়ে যাবে। আমার এরপরে তো আর স্পেসটা দরকার নেই, আমি তো এখানে শেষ করতে যাচ্ছি প্রোগ্রামটাকে। ঠিক আছে, সবাই বুঝতে পারলি প্রোগ্রামটা? সবাই বুঝতে পারলি প্রোগ্রামটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এরকম ভাবে আমরা ডাইনামিক্যালি মেমোরিকে আমরা অ্যালোকেট করতে পারবো। আমাকে এরকম ভাবে হয়তো প্রোগ্রামগুলো দেবে যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ 10 নাম্বারস বাই ইউজিং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। যে ডাইনামিক মেমোরি বা হয়তো বলতে পারে বাই ইউজিং ম্যালক ফাংশন, বাই ইউজিং ক্যালক ফাংশন। তার মানে বুঝতে পারছিস, আমরা আগে যা কিছু প্রোগ্রাম করেছি সবই কিন্তু আমরা এই ম্যালক ক্যালক দিয়ে মেমোরি অ্যালোকেট করে আমরা কিন্তু কাজটা করতে পারি। যদি আমাকে মাল্টিপল নাম্বারস নিয়ে কাজ করতে হয় তবে। একটা সিঙ্গেল নাম্বারকে নিয়ে আমি কাজ করব, দুটো নাম্বারের মধ্যে যে অ্যাডিশন করবো, সেটা নিশ্চয়ই করতে গেলে আমরা ম্যালক ফাংশন ব্যবহার করবো না, তাই না? আমার যেখানে ফিক্সড নেই যে আমি কতগুলো নাম্বারকে নিয়ে কাজ করব, তার জন্য কিন্তু আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ব্যবহার করব, যাতে রান টাইমে আমরা মেমোরিটাকে অ্যালোকেট করতে পারি। ওকে, ক্লিয়ার সবার কাছে? এটা হচ্ছে কিন্তু ম্যালক ফাংশন। ওকে, এরপরে আমরা আসবো ক্যালক ফাংশনের কনসেপ্টে। ক্যালকটা একই রকম ভাবে কাজ করবে। আমরা ক্যালক ফাংশনটা প্রথমে দেখে নেবো, তারপরে ক্যালক ফাংশনের একটা এক্সাম্পল দেখবো। ঠিক আছে? ক্যালক ফাংশন বেসিক্যালি, এই ম্যালক আর ক্যালক কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, ম্যালক ক্যালক থেকে কিন্তু কোশ্চেন আসেই প্রত্যেকবার। হ্যাঁ, আর এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন আর ক্যালক ম্যালকের মধ্যে বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে ডিফারেন্স আসে। আমরা ক্যালকটা শিখে নিই, তারপরে আমরা ডিফারেন্সিয়েট করবো ম্যালকের সাথে ক্যালকের। ওকে, আর ডিফারেন্স আছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ভার্সেস ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। তো স্ট্যাটিক মানে ফিক্সড, আর ডাইনামিক মানে ডিউরিং রান টাইম যার সাইজটা ভ্যারি করতে পারে তাকে ডাইনামিক বলছি। ওকে, আমরা আসবো ডিফারেন্সিয়েট করবো। তো ক্যালকের আরেকটা, ওটা যেমন ম্যালকের যেমন বলেছিলাম মেমোরি অ্যালোকেশন, এম ফর মেমোরি, অ্যালোক ফর অ্যালোকেশন। আর ক্যালকের ক্ষেত্রে এটা হচ্ছে সি ফর কন্টিগুয়াস, আর অ্যালোক ফর হচ্ছে অ্যালোকেশন। ওকে, কন্টিগুয়াস অ্যালোকেশন। এটা একটা মেথড, যে মেথডটা কে ব্যবহার করতে গেলে আমাকে stdlib.h টাকে আমাকে ইনক্লুড করতে হবে। ওকে, আর এই ক্যালক ফাংশনের হেল্প নিয়ে আমরা ডাইনামিক্যালি আমরা স্পেসিফাইড নাম্বার অফ ব্লককে আমরা অ্যালোকেট করতে পারি। ওকে, স্পেসিফাইড নাম্বার অফ ব্লককে আমরা অ্যালোকেট করতে পারি অফ দ্য স্পেসিফাইড টাইপ। ডিফারেন্ট টাইপে আমার যদি ইন্টিজার ব্লককে আমাকে অ্যালোকেট করতে হয়, তো আমাকে যদি ফ্লোটিং পয়েন্ট টাইপের কোনো ইয়েকে অ্যালোকেট করতে হয়, তো আমার স্পেসিফাইড টাইপের ক্ষেত্রে টাইপের হতে পারে বা স্পেসিফাইড সাইজে হতে পারে। আর আগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ম্যালকটি যখনই কোনো মেমোরি স্পেস অ্যালোকেট হয়, তখন অ্যালোকেশন হয়ে যাওয়ার পরে আমার মেমোরি স্পেসগুলো সব গার্বেজ ভ্যালু থাকার একটা চান্সেস থাকে, বা গার্বেজ ভ্যালু থাকে অনেক সময়। কিন্তু ক্যালক দিয়ে যদি আমি ধরনের 100 বাইট স্পেসকে যদি রিজার্ভ করি, তো সেই 100 বাইট স্পেসের প্রত্যেকটা যে হয়তো যে সেল, বা হয়তো তাহলে 100 বাইট স্পেস মানে হচ্ছে আমার 50টা এলিমেন্ট থাকতে পারে, তাই না? কারণ প্রত্যেকটা এলিমেন্ট 2 বাইট করে। তো এই প্রত্যেকটা যে মেমোরি সেলগুলো বা ব্লকগুলো, এই ব্লকে কিন্তু
ডিফল্ট ভ্যালু 0 দিয়ে ইনিশিয়ালাইজ থাকে। যদি তুই কোনো এলিমেন্ট না রাখিস ইনিশিয়ালি, তাহলে কিন্তু এগুলো সব বাই ডিফল্ট 0 দিয়ে ইনিশিয়ালাইজ থাকে। ওকে, তাহলে এটা কিন্তু একটা ডিফারেন্স ম্যালকের সাথে ক্যালকের, যে ম্যালক দিয়ে যদি আমরা মেমোরি স্পেস অ্যালোকেট করি তাহলে সেখানে গার্বেজ ভ্যালু থাকার একটা চান্সেস থাকছে, কিন্তু ক্যালক দিয়ে যদি আমরা মেমোরি অ্যালোকেশন করি তাহলে সেক্ষেত্রে আমার অ্যালোকেশনটা কন্টিগুয়াস হচ্ছে। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমার কিন্তু ওই যে আমার যে স্পেস গুলো যেটা আমি অ্যালোকেট করেছি মেমোরিতে, সেই স্পেস গুলোর মধ্যে কোনো ভ্যালু নেই হয়তো, কিন্তু বাই ডিফল্ট তাদের মধ্যে কিন্তু 0 ভ্যালু দিয়ে প্রত্যেকটা ব্লক ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এটা তো ভালো অবশ্যই ম্যালকের থেকে। তো দেখবো আমরা এরপরে কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আমরা দেখবো। তাহলে আমরা ক্যালকটাকে আমরা দেখলাম যে ক্যালক মানে হচ্ছে একটা কন্টিগুয়াস অ্যালোকেশন, আর কন্টিগুয়াস অ্যালোকেশন মানে হচ্ছে যেখানে আমরা মেমোরি স্পেসটাকে রিজার্ভ করছি, ব্লক অফ মেমোরি স্পেস রিজার্ভ করছি, আর স্পেসিফাইড টাইপের বা স্পেসিফাইড নাম্বার অফ ব্লককে আমরা অ্যালোকেট করছি। ওকে, আর ইনিশিয়ালাইজ করছে প্রত্যেকটা ব্লককে 0 দিয়ে। ওকে, এবার আমরা ক্যালকের সিনট্যাক্সটা দেখে নেবো। ওখানে আমি ম্যালকের সিনট্যাক্স দেখেছিলাম, এখানে আমরা ক্যালকের সিনট্যাক্স দেখে নেবো। ক্যালকের সিনট্যাক্সটা ওই একই রকম, আমরা ম্যালকের সিনট্যাক্স যা দেখেছি সেম একই রকম ক্যালকের সিনট্যাক্স, শুধু ফাংশনটা ডিফার করবে, শুধু ফাংশনটা আমার ডিফার করবে। পিটিআর ইকুয়ালস টু কাস্ট টাইপ, ওই একই রকম কাস্ট টাইপ স্টার, এটা ইন্টিজার বা পয়েন্ট ফ্লোট বা ক্যারেক্টার যা হবে তা খুশি হতে পারে। আমি যে টাইপে কাস্ট করব সেটাকে ভয়েড পয়েন্টারটাকে ক্যালক n কমা এলিমেন্ট সাইজ, এলিমেন্ট সাইজ। ওকে, n কমা এলিমেন্ট সাইজ দিস, তারপরে আমি এখানে সেমিকোলন দিলাম। তো আগেটার সঙ্গে সিনট্যাক্সটাকে একটু পার্থক্য হয়েছে। আগেরটাতে আমরা কি বলেছিলাম ম্যালকের ক্ষেত্রে n ইনটু সাইজ অফ ইন্টিজার বা ফ্লোট বা ক্যারেক্টার, এখানে হচ্ছে n কমা এলিমেন্ট সাইজ। ওকে, এখানে কিন্তু আর অ্যাস্ট্রিকটা আমি এখানে দিচ্ছি না। এবার যদি আমি একটা এক্সাম্পল নিই, পিটিআর ইকুয়ালস টু, আমি একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের দেখাই, তাহলে আমরা আগের টাইমে ইন্টিজার দেখেছি, এটা আমরা ফ্লোটিং পয়েন্ট টাইপের দেখাই। আমি এটাকে ফ্লোটে কাস্ট করব, আমি ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য মেমোরি স্পেস অ্যালোকেট করব। আমি এটাকে ফ্লোটে কাস্ট করব, তাহলে ফ্লোট স্টার দেন ক্যালক। আমি হয়তো তোর 25 নাম্বার অফ ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবলের জন্য আমি স্পেস অ্যালোকেট করতে চাইছি। তাহলে আমাকে 25টা ফ্লোটিং পয়েন্ট নাম্বারের জন্য স্পেস অ্যালোকেট করতে গেলে আমাকে 100 বাইট স্পেস রিজার্ভ করতে হবে মেমোরিতে, কারণ প্রত্যেকটা ফ্লোট 4 বাইট করে স্পেস টাইম মেমোরিতে, তাই তো? তাহলে আমার এনটা হচ্ছে 25, 25 নাম্বার অফ এলিমেন্ট দিয়ে আমি কাজ করতে চাইছি। আর আমার এলিমেন্টের সাইজ কত, ফ্লোটের সাইজ কত, 4। তা আমি এখানে আইদার 4 লিখতে পারি, বা আমি 4টা নিজে না লিখে আমি এখানে লিখে দিলাম সাইজ অফ ফ্লোট। তাহলে সাইজ অফ ফাংশন তো ফ্লোটের সাইজটাকে বের করে দেবে, দিয়ে সেটাকে রিটার্ন করবে, তার মানে 4 চলে আসবে এই জায়গায়। আমি এখানে লিখলাম সাইজ অফ ফ্লোট, সাইজ অফ ফ্লোট, ব্র্যাকেট শেষ করলাম, সেমিকোলন। যদি আমি ম্যালক দিয়ে করতাম তাহলে আমি কি করতাম, এখানে 25 স্টার সাইজ অফ ফ্লোট। ঠিক আছে, তাহলে এই যে স্টেটমেন্টটা আমি লিখলাম, এক্সাম্পল স্টেটমেন্টটা যেটা লিখলাম সেটা হচ্ছে যে মেমোরিতে 20 এলিমেন্টের জন্য একটা কন্টিগুয়াস স্পেস অ্যালোকেট হবে। ঠিক আছে, 25টা এলিমেন্টের জন্য একটা কন্টিগুয়াস স্পেস অ্যালোকেট হবে উইথ দ্য সাইজ অফ 4। উইথ দ্য সাইজ অফ 4 মানে হচ্ছে পার এলিমেন্টের সাইজটা কিন্তু 4। ওকে, তাহলে আমার এটা ধরনের ফার্স্ট এলিমেন্ট, তার আমি ইন্ডেক্স বললাম 0 1 আপ টু 24 পর্যন্ত, তাহলে 0 থেকে 24 মানে 25টা এলিমেন্টের জন্য। এর অ্যাড্রেসটা বললাম 2001, পরেরটা অ্যাড্রেস বললাম 2005, কারণ 4 বাইট করে স্পেস নেয় প্রত্যেকটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল। আর এই যে স্টার্টিং যে অ্যাড্রেসটা মানে 2001, এই স্টার্টিং লোকেশনটাকে কিন্তু পয়েন্ট করছে পিটিআর, স্পেসটা কিন্তু কন্টিগুয়াস। তাহলে পিটিআর যদি স্টার্টিং অ্যাড্রেসটাকে পয়েন্ট করে তাহলে পিটিআর এর ভেতরে কি অ্যাড্রেস আছে, 2001 আছে। ওকে, আর পিটিআরটা কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট পয়েন্টার, এখানে পিটিআরটা কিন্তু একটা ফ্লোটিং পয়েন্ট টাইপের পয়েন্টার হবে, কারণ আমি কিন্তু এটাকে ফ্লোটে কাস্ট করেছি। তাহলে অবশ্যই আমার পিটিআরটাকে আমাকে আগে ডিক্লেয়ার করে নিতে হবে ফ্লোট স্টার অফ পিটিআর, কারণ পয়েন্টার সবসময় সেম টাইপের ভেরিয়েবলকে পয়েন্ট করে, তার অ্যাড্রেসটা হোল্ড করতে পারে।
আমি একটা ইন্টিজার পয়েন্টারের ভেতরে আমি কোনো সময় ফ্লোটিং পয়েন্টের ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে রাখতে পারবো না, সেটা আমরা দেখেছি আগে। সেটা একমাত্র করা যায় ভয়েড পয়েন্টারের ক্ষেত্রে। ভয়েড পয়েন্টার সবারই অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারে। ওকে, তো তাহলে পিটিআর এখন পয়েন্ট করছে 25 এলিমেন্টের যে মেমোরি স্পেসটা আমি অ্যালোকেট করেছি, মানে 100 বাইট যে স্পেসটা অ্যালোকেট করেছি, সেটাকে এখন পয়েন্ট করছে কিন্তু পিটিআর প্লাস স্টার্টিং অ্যাড্রেসটাকে। তাই এখন পিটিআর প্লাস 0 মানে এই প্রথম লোকেশনটা, পিটিআর প্লাস 1 মানে হচ্ছে সেকেন্ড লোকেশনটা, পিটিআর প্লাস 2 মানে থার্ড লোকেশনটা, পিটিআর প্লাস 3 মানে ফোর্থ লোকেশনটা, এইভাবে কিন্তু আমরা লোকেশনগুলোকে পাবো। আর স্টার অফ পিটিআর প্লাস 0 মানে হচ্ছে আমার এই কন্টেন্ট, স্টার অফ পিটিআর প্লাস 1 মানে আমার এই কন্টেন্টটা, ঠিক আছে? এরকম ভাবে আমি পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ক্যালকের কাজ। তো এবার স্পেস যদি আমার অ্যালোকেশন করার পর স্পেস যদি আমার ইনসাফিসিয়েন্ট হয়, তাহলে অ্যালোকেশনটা ফেল হবে আর আমাকে একটা নাল পয়েন্টার রিটার্ন করবে, সিমিলারলি মানে ম্যালকের মতো, ঠিক আছে? যদি স্পেস অ্যালোকেট করতে না পারে ক্যালক ফাংশন, তাহলে কিন্তু একটা নাল পয়েন্টারকে রিটার্ন করবে। সেটা ম্যালক যা করেছিল এখানে সেম কাজ করছে। তাহলে ম্যালকের সাথে ক্যালকের আমরা যেটা ডিফারেন্স পেলাম সেটা হচ্ছে যে ম্যালকের সিনট্যাক্সের ডিফারেন্স, ম্যালকের সাথে ক্যালকের কিন্তু সিনট্যাক্সের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে ওখানে। তার মানে আমি যদি বলি ম্যালক ফাংশন কতগুলো প্যারামিটার নেয়, ম্যালক ফাংশন একটাই প্যারামিটার নেয়, তাই না? দেখ ম্যালক ফাংশনের প্যারামিটার কটা আছে, আমরা তো একটু আগেই ম্যালক ফাংশন দেখলাম। ম্যালক ফাংশনের প্যারামিটার কটা, যাকে যে একটা বাইট সাইজ, এটা তো সিঙ্গেল প্যারামিটার, তো এটা তো সিঙ্গেল ভ্যালু একটা 100 ইনটু সাইজ অফ ইন্ট মানে 2, তাহলে 100 ইনটু 2 মানে 200, তো 200 কিন্তু এটা সিঙ্গেল প্যারামিটার। আর আমার ক্যালক ফাংশনের প্যারামিটার কোনটা, কটা আছে? ক্যালক ফাংশনে কিন্তু প্যারামিটার আছে দেখ দুটো, একটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট আর একটা হচ্ছে এলিমেন্টের সাইজ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে ম্যালক ফাংশন সিঙ্গেল প্যারামিটার নেয় আর ক্যালক ফাংশন দুটো প্যারামিটার নেয়। এটা কিন্তু একটা ডিফারেন্স। ম্যালক ফাংশন দিয়ে যদি আমরা মেমোরি অ্যালোকেট করি, তাহলে মেমোরি অ্যালোকেশনের পরে আমার মেমোরি যে স্পেসগুলো রিজার্ভ করেছি সেই স্পেসগুলোতে গার্বেজ ভ্যালু থাকার একটা পসিবিলিটি রয়েছে। কিন্তু ক্যালক দিয়ে যদি আমরা মেমোরি স্পেস অ্যালোকেট করি, তাহলে কিন্তু আমার মেমোরির যে স্পেসগুলো অ্যালোকেট করেছি সেখানে কিন্তু প্রত্যেকটা মেমোরি ব্লক আমার কিন্তু 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যায়। একটা ডিফারেন্স। আমরা ম্যালকের একটা এক্সাম্পল দেবো, ছোট্ট একটা এক্সাম্পল, এই পিটিআর ইকুয়ালস টু ওদের আগেটা যেমন দিয়েছিলাম, আমরা ক্যালকের এক্সাম্পল দেবো, আমরা ম্যালকের সিনট্যাক্স দেবো, আমরা ক্যালকের সিনট্যাক্স দেবো। ওকে, তার চারটে ডিফারেন্স কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারবো। ক্যালক মানে হচ্ছে কন্টিগুয়াস অ্যালোকেশন, আর ম্যালক মানে হচ্ছে মেমোরি অ্যালোকেশন। ওকে, তো আমরা এবার তাহলে ম্যালক ফাংশনের বেসিক কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি, মানে আমাদের যে সিনট্যাক্স বা তার এক্সাম্পল যেটা সেটা সবাই বুঝতে পেরেছিস তো? ক্যালক ফাংশনটা ডিফারেন্স কিন্তু কিছু জায়গায় ডিফারেন্স রয়েছে, সেটা আমাকে মাথায় রাখতে হবে, কিছু জায়গায় ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, এবার আমরা ক্যালক ফাংশন দিয়ে একটা এক্সাম্পল দেখে নেব। আমরা আগের প্রোগ্রামটাকেই তো আমরা ক্যালক দিয়ে করতে পারি। আমরা আগের যে প্রোগ্রামটা দেখলাম একটু আগে, এখানে আমি ম্যালক ব্যবহার না করে যদি আমি এখানে ক্যালক ব্যবহার করি, আর আমি এখানে n ইনটু সাইজ অফ ইন্ট না করে আমি এখানে n কমা যদি সাইজ অফ ইন্ট করে দিই, তাহলেই তোমার হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছিস? সেম প্রোগ্রামটা ম্যালকের জায়গাতে আমরা ক্যালক দিয়ে রিপ্লেস করলাম, আর এখানে n স্টার সাইজ অফ ইন্ট না করে আমি এখানে লিখছি n কমা সাইজ অফ ইন্ট, তাহলে কিন্তু আমার পুরো প্রোগ্রামটা কমপ্লিট। তাহলে এই প্রোগ্রামটা কি আমরা ক্যালক দিয়ে দেখাতে পারি, তাই তো? আমার তো ডিফারেন্স শুধুমাত্র সিনট্যাক্সটা, মানে সিনট্যাক্স, আর তো কোনো ডিফারেন্স নেই। তাহলে এই সেম প্রোগ্রামটাকে আমরা ক্যালক দিয়ে কিন্তু এরকম ভাবে আমরা রিপ্লেস করে দেবো। আমি আলাদা করে আর ক্যালকের কোনো এক্সাম্পল আমরা দেখছি না, আমরা নিজেরা কিন্তু এক্সাম্পল লিখতে পারবো, করতে পারবো প্রোগ্রাম ক্যালক দিয়ে এই কনসেপ্টটাকে ফলো করে, জাস্ট সিনট্যাক্সের ডিফারেন্স, আর কিন্তু কোথাও কোনো ডিফারেন্স নেই। আর আমরা ক্যালক দিয়ে মেমোরি অ্যালোকেশন করার পর লাস্টে গিয়ে আমরা কি করবো, আবার ওটাকে ফ্রি করে দেবো, ফ্রি অফ পিটিআর, কিভাবে আমরা ওটাকে আমরা ফ্রি করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা ম্যালক, ক্যালক আর ফ্রি এই তিনটে ফাংশন কিন্তু আমরা দেখলাম ম্যালক, ক্যালক আর ফ্রি। তো ক্যালক দিয়ে দেখো এই একই রকম ভাবে কাজটা করেছে, সেম প্রোগ্রামটা করা আছে ক্যালক দিয়ে n কমা সাইজ অফ ইন্ট। ঠিক আছে, যদি পিটিআর যদি নাল হয় তাহলে আমাকে মেমোরি নট অ্যালোকেটেড দেখাবে, এক্সিট করে বেরিয়ে আসবে, সেম আগেটা যা করেছি এখানে তাই। ঠিক আছে, লাস্টে গিয়ে দেখ আমরা সামটাকে প্রিন্ট করার পর কি করছি, ফ্রি অফ পিটিআরটাকে আমরা ফ্রি করে দিচ্ছি, মানে আমরা মেমোরির যে স্পেসটা রিজার্ভ করেছিলাম সেই স্পেসটাকে আমরা রিলিজ করে দিচ্ছি, ডিঅ্যালোকেট করে দিচ্ছি, যাতে ওই স্পেসটাকে অন্য কোনো প্রোগ্রাম ওটাকে ব্যবহার করতে পারে। ওকে, সবাই বুঝতে পারলি? মেমোরি অ্যালোকেশন সবাই বুঝতে পেরেছিস? মেমোরি অ্যালোকেশন, হ্যাঁ স্যার। ওকে, আমরা এবার একটা আরেকটা ফাংশন যেটা আমাদের মেমোরি অ্যালোকেশনের জন্য আছে, ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য, তার নাম হচ্ছে রিঅ্যালোক ফাংশন। আমি ডিরেক্ট এখানে এক্সাম্পল দেখাচ্ছি রিঅ্যালোকেট। ওকে,
রিঅ্যালোক মানে আমরা রিঅ্যালোকেশন করতে পারি নতুন করে। আমি যে বলছিলাম যে আমার স্পেসটা রিজার্ভ হয়ে গেছে, পরে মনে হচ্ছে যে আমাকে আরেকটু স্পেস বাড়াতে হবে বা কমাতে হবে, আমরা কিন্তু নতুন করে স্পেসটাকে আবার রিঅ্যালোকেশন করতে পারি। ওকে, তো একটা প্রোগ্রাম দেখ, তাহলেই আমরা এটা বুঝতে পারবো। আগের মতন আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি স্টার অফ পিটিআর আই n1 n2। আমি প্রথমেই বললাম যে এন্টার সাইজ, মানে কতগুলো নাম্বার নিয়ে কাজ করতে চাইছি সেটা আমি ফার্স্টেই বললাম, এন্টার দ্য সাইজ। তো সাইজ দিলে একটা 5 বা 10 বা 50, তাকে আমি n1 এর মধ্যে স্টোর করলাম। তো 10টা এলিমেন্ট নিয়ে তুই কাজ করতে চাইছিস, ইন্টিজার নাম্বার, তো সেই 10টার জন্য ফার্স্টে আমি মেমোরি স্পেসটাকে রিজার্ভ করে দিলাম ম্যালক দিয়ে। পিটিআর ইকুয়ালস টু ইন্টিজার অফ স্টার ম্যালক n1, মানে হচ্ছে 5 বা 10 তুই যা দিয়েছিস, ইনটু সাইজ অফ ইন্ট, মানে 10 বাইট স্পেস কিন্তু মেমোরিতে রিজার্ভ হয়ে গেল। আর আমাকে একটা পয়েন্টারকে রিটার্ন করলো, একটা ভয়েড পয়েন্টার রিটার্ন করলো ম্যালক ফাংশন, তাকে আমি ইন্টিজারে কাস্ট করে নিলাম, মানে পিটিআর এখন স্টার্টিং মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করছে। সেম কনসেপ্ট। এবার আমি প্রিন্ট আপ করছি অ্যাড্রেসেস অফ প্রিভিয়াসলি অ্যালোকেটেড মেমোরি। ওকে, যে স্পেসটা আমি অ্যালোকেট করেছি সেই মেমোরি স্পেসটার অ্যাড্রেস গুলোকে আমি এখন প্রিন্ট করতে চাইছি। কিভাবে আমার তো অ্যাড্রেস মানে তো পিটিআর প্লাস 0, পিটিআর প্লাস 1, পিটিআর প্লাস 2, আমার অ্যাড্রেসটা দেখাবে। আমি ফর লুপ চালিয়েছি এখানে i is equal to 0, i less than n1। n1 মানে যদি 5টা এলিমেন্ট নিয়ে কাজ করতে চাস তাহলে আমার তো এখানে 4 পর্যন্ত হবে, 0 থেকে 4 পর্যন্ত ইন্ডেক্স থাকবে। তাহলে পিটিআর প্লাস 0 মানে হচ্ছে প্রথম লোকেশনটার অ্যাড্রেস, পিটিআর প্লাস 1 মানে হচ্ছে সেকেন্ড লোকেশনটার অ্যাড্রেস, আপ টু 4 পর্যন্ত আসবে যদি 5 দিস n1 এর ভ্যালু। এটা আমার গেল, অ্যাড্রেসগুলো আমি দেখিয়ে ফেললাম। দেখানোর পরে আমি এবার আমার মনে হচ্ছে যে আমার একটু সাইজটা হয়তো একটু বাড়াতে হতে পারে বা একটু কমাতে হতে পারে, আমি আরেকবার রিঅ্যালোকেট করতে চাই। তার জন্য আমি আবার প্রিন্ট করে বলছি এন্টার দ্য নিউ সাইজ। তুমি এখন একটা নতুন সাইজ, তুই যদি আগে 5 দিয়ে থাকি, এখন তুই ধরো 10 দিয়েছিস, তাহলে n2 এর মধ্যে এখন 10 স্টোর হলো। সেই 10টা স্টোর হলো, মানে স্টোর হওয়ার পরে তাহলে আমাকে 20 বাইট স্পেসকে অ্যালোকেট করতে হবে। তো সেটা কিন্তু আমি নতুন করে ম্যালক বা ক্যালক দিয়ে করবো, আমি সেটা কিন্তু কাজটা করবো কিন্তু রিঅ্যালোকেশন দিয়ে। আমি আবার ওটাকে রিঅ্যালোকেট করতে চাইছি। সেম পিটিআর ইকুয়ালস টু রিঅ্যালোক, ফাংশনের নাম হচ্ছে রিঅ্যালোক। আমি কাকে অ্যালোকেট করবো না, আমার এখানে পয়েন্টারটাকে লিখতে হবে। তো আমার পয়েন্টার কি আছে, পিটিআর। তাহলে পিটিআর কমা, এও কিন্তু দুটো প্যারামিটার নেয়, পিটিআর কমা n2 স্টার সাইজ অফ ইন্ট। n2 মানে তুই 10 দিয়েছিস এখন, তাহলে 10 ইন্টু 2, ইন্টিজারের সাইজ তো 2, কারণ 10 ইন্টু 2 মানে হচ্ছে 20। তাহলে পিটিআর কিন্তু এখন নতুন যে মেমোরি স্পেসটা অ্যালোকেট হলো সেটা কিন্তু 20 বাইটের, সেই 20 বাইটের মধ্যে স্টার্টিং যে অ্যাড্রেসটা কিন্তু এখন পয়েন্ট করছে পিটিআর। ঠিক আছে, তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের অ্যালোকেশনটা হয়ে গেল, রিঅ্যালোকেশন হয়ে গেল তার মানে মেমোরি স্পেসটা। তারপরে আবার তার অ্যাড্রেস গুলোকে আমি আবার প্রিন্ট করছি একই রকম ভাবে, i is equal to 0, i less than n2 প্লাস প্লাস i, পিটিআর প্লাস i করে এটাকে আমি প্রিন্ট করলাম, দিয়ে ফ্রি অফ পিটিআর করে দিলাম। যে মেমোরি স্পেসটা অ্যালোকেট করেছিলাম তাকে আমি ফ্রি করে দিলাম। এখানে জাস্ট কিভাবে অ্যালোকেশনটা হয়েছে সেটা দেখিয়েছে, কোনো অপারেশন করেনি, জাস্ট অ্যাড্রেস গুলোকে দেখিয়েছে। ওকে, এক মিনিট, আমি একটা ফোন আসছে। হ্যাঁ সরকারদা বলুন। হ্যাঁ সরকারদা, না আমি বলছি তো, দেবাশিস বলছি, দেবাশিস বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এরকম ভাবে আমরা কিন্তু নতুন করে আমরা রিঅ্যালোকেশন করতে পারি কোনো মেমোরি স্পেসকে। ঠিক আছে, আমি লাস্টে আবার ফ্রি পিটিআর দিয়ে আমি ওই স্পেসটাকে আবার ফ্রি করে দিলাম। ওকে, তো রিঅ্যালোকেশন আমাদের হয়তো পরে লাগতে পারে, রিঅ্যালোকেশন এখন এই মুহূর্তে লাগবে না, মেনলি আমাদের ম্যালক আর ক্যালক আর হচ্ছে ফ্রি ফাংশন। তো আমরা জেনে রাখলাম যে কিভাবে রিঅ্যালোকেশন কাজ করে। ওকে, বোঝা গেল সবার? সবাই বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তাহলে ক্যালক আর ম্যালকের মধ্যে আমরা তার মানে ডিফারেন্সিয়েট করতে পারবো খুব ভালোভাবে, তাই তো? ম্যালক আর ক্যালকের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো খুব সহজে। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। এবার যদি আমাকে বলে যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ভার্সেস ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের সাথে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের পার্থক্যটা কোথায়? ঠিক আছে, আমরা প্রথমেই বলতে পারবো যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে আমার যে স্পেসটা রিজার্ভ হয় মেমোরিতে সেটা কিন্তু ডিউরিং কম্পাইলেশন টাইম। কম্পাইলেশন যখন হয় তখন কিন্তু মেমোরিতে যে স্পেসটা রিজার্ভ হয় সেটা কিন্তু স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, মানে ফিক্সড হয়ে গেল। আমি 10টা এলিমেন্ট নিয়ে কাজ করে 20 বাইট স্পেসকে আমি রিজার্ভ করে দিলাম, পরে আমি সেটাকে এনলার্জও করতে পারবো না, আবার স্ট্রিংকও করতে পারবো না। আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে আমার মেমোরি স্পেসটা রিজার্ভ হয় কখন না, ডিউরিং রান টাইম। ওকে, এটা ফার্স্ট ডিফারেন্স। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের জন্য আমরা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন কোন ডেটা স্ট্রাকচারে হয় না, অ্যারেতে হয়। অ্যারে দিয়ে আমরা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন করতে পারি, তাই না? অ্যারে দিয়ে আমরা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন করতে পারি। আর আমাকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করার জন্য আমরা মেনলি দুটো ফাংশন ইউজ করি, একটা হচ্ছে ম্যালক ফাংশন, একটা হচ্ছে ক্যালক ফাংশন। ঠিক আছে,
তাহলে প্রোগ্রাম এক্সিকিউশনের আগে যদি কোনো অ্যালোকেশন হয় তাহলে সেটাকে আমরা বলছি স্ট্যাটিক অ্যালোকেশন, আর প্রোগ্রাম এক্সিকিউশনের সময় যদি কোনো অ্যালোকেশন হয় তাকে আমরা বলছি ডাইনামিক অ্যালোকেশন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন কিন্তু একটা লেস এফিশিয়েন্ট, তার থেকে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটা কিন্তু মোর এফিশিয়েন্ট। ওকে, আর স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে কিন্তু আমার মেমোরি স্পেসটা আমরা কোনোভাবেই রিইউজ করতে পারি না। আমি কিন্তু স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন আমরা কি অ্যারে দিয়ে প্রোগ্রাম করার পর লাস্টে কি আমরা মেমোরি স্পেসটাকে রিলিজ করতাম? কোনো প্রোগ্রামে করেছি? না, করিনি। আমার কিন্তু স্পেসটা রিজার্ভ থেকে গেছে। এবার গার্বেজ কালেকশন যখন আমরা অটোমেটিক্যালি রান করবে, গার্বেজ কালেকশন একটা প্রোগ্রাম, অপারেটিং সিস্টেমের একটা ফিচার্স, একটা প্রোগ্রাম, একটা প্রসেস যেটা অটোমেটিক্যালি রান করে একটা টাইম অন্তর অন্তর। সেই টাইমের সময় যখন গার্বেজ কালেকশন প্রোগ্রামটা যখন আমরা রান করবে তখন মেমোরি থেকে যা কিছু গার্বেজ বা অরফ্যান অবজেক্টগুলোকে তখন সেখান থেকে রিমুভ করে দেবে। তাহলে আমরা কিন্তু স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে কিন্তু আমরা মেমোরি স্পেসটাকে রিইউজ করার কোনো স্কোপ পাই না। কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে আমি যদি ক্যালক বা ম্যালক দিয়ে মেমোরি অ্যালোকেশন করে প্রোগ্রাম করলাম, তারপরে কিন্তু ফ্রি ফাংশন দিয়ে সেটাকে আমরা ফ্রি করে দিচ্ছি, মানে ডিঅ্যালোকেট করে দিচ্ছি, তাহলে কিন্তু সেই মেমোরি স্পেসটা কিন্তু আবার আমরা এটাকে ইউজ করতে পারি নেক্সট কোনো প্রোগ্রামে বা নেক্সট কোনো প্রসেসে। ঠিক আছে, আর এখানে পার্মানেন্টলি মেমোরি অ্যালোকেট হয় স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে, আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে কিন্তু টেম্পোরারি মেমোরি অ্যালোকেশন হয়। ঠিক আছে, তো এইটাই আমাদের ডিফারেন্স ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের সাথে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের। ঠিক আছে, আমরা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন আমরা মেমোরি স্পেসকে ফ্রি করতে পারি না, কিন্তু এটাকে আমরা ফ্রি করতে পারি। ঠিক আছে, আর যদি আমাকে বলে যে অ্যাডভান্টেজ অফ স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের অ্যাডভান্টেজ কোথায়, তাই অ্যাডভান্টেজ কোথায় না সিম্পলিসিটি। আমাদের ইউজ করাটা অনেকটা সিম্পল, আমাকে এত কমপ্লেক্সিটি নেই, মানে যে ম্যালক ক্যালক ইউজ করতে হচ্ছে, এটা তো কমপ্লেক্স অ্যাকচুয়ালি। আমার কিন্তু মানে সিম্পলিসিটি অফ ইউসেজ, সেটা কিন্তু আমার একটা অ্যাডভান্টেজ স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে। আর এক্সিকিউশন টাইমটা খুব এফিশিয়েন্ট, কম সময় লাগবে, তাই না? কম সময় লাগবে। আমার ম্যালক ফাংশনটাকে এক্সিকিউট করতে তো একটা সময় লাগবে, ক্যালক ফাংশনকে এক্সিকিউট করতে একটা সময় লাগবে, সেটাকে ফ্রি করতে তো আবার সময় লাগবে, কিন্তু এটা তো এফিশিয়েন্ট এক্সিকিউশন টাইম। ওকে, আর স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে কিন্তু আমাকে মেমোরি অ্যালোকেশন বা রিঅ্যালোকেশন বা ফ্রি অফ মেমোরি বা ফ্রিং অফ মেমোরি এটা নিয়ে আমাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। মানে অ্যাকচুয়ালি আমরা বলতে চাইছি যে সেটা হচ্ছে নিড নট অরি অ্যাবাউট মেমোরি অ্যালোকেশন, রিঅ্যালোকেশন, ফ্রিং অফ মেমোরি। কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে কিন্তু এটাকে নিয়ে আমাকে সবসময় চিন্তা ভাবনা করতে হয় যে আমি কতটা মেমোরি স্পেস অ্যালোকেট করব রান টাইমে, কতটা আমরা রিঅ্যালোকেট করার কোনো প্রয়োজন আছে কিনা, কতটা স্পেসকে আমরা ফ্রি করব। কিন্তু এখানে সেই নিয়ে কিন্তু তোকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, এটা একটা অ্যাডভান্টেজ। ওকে, আর ভেরিয়েবল গুলো এখানে পার্মানেন্টলি অ্যালোকেট হয়ে যায় স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে, কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কিন্তু পার্মানেন্টলি অ্যালোকেট হয় না। ওকে, আর যদি আমাকে বলে যে ডিসঅ্যাডভান্টেজ অফ স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, তাহলে মেইন ডিসঅ্যাডভান্টেজ ইজ ওয়েস্টেজ অফ মেমোরি, তাই না? আমি 50 সাইজের একটা অ্যারেকে আমি ডিক্লেয়ার করলাম, আমার 100 বাইট স্পেস মেমোরিতে রিজার্ভ হয়ে গেল, আমি 5টা এলিমেন্ট নিয়ে কাজ করছি, তো বাকি 45 এর জন্য 90 বাইট স্পেস কিন্তু মেমোরিতে আমার ওয়েস্টেজ হচ্ছে। তাহলে মেইন ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট যে ওয়েস্টেজ অফ মেমোরি, এটা কিন্তু একটা মেইন ডিসঅ্যাডভান্টেজ। আর মেমোরি স্পেসটা কোনোভাবেই আমরা ফ্রি করে দিই না যখন যখন এটার দরকার লাগছে না, কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে কিন্তু সেটা আমরা ফ্রি আপ করে মানে ফ্রি করে দিই, বা ফ্রি ফাংশন দিয়ে সেটাকে আমরা ডিঅ্যালোকেট করে দিই। তাহলে মেমোরি ক্যানট বি ফ্রিড হোয়েন ইট ইজ নো লঙ্গার নিডেড। ঠিক আছে, তো সেটা আমরা কিন্তু ডাইনামিকে আমরা করি, স্ট্যাটিকে কিন্তু সেই কাজটা করি। তাহলে এই দুটো হচ্ছে মেনলি ডিসঅ্যাডভান্টেজ, একটা হচ্ছে ওয়েস্টেজ অফ মেমোরি, আরটা হচ্ছে আমরা মেমোরি স্পেসটাকে আমরা ফ্রি করে দিই না যখন আমার এটা আর দরকার লাগছে। ঠিক আছে, তো এই হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ভার্সেস ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। ওকে, তো ওভারঅল কনসেপ্টটা ক্লিয়ার সবার কাছে? আজকে আমাদের টপিক ছিল ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, তো সেটা সবাই ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারিস, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন দিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারিস। বল, কোনো কোশ্চেন থাকলে আমাকে বল। না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা আজকে আমরা পড়লাম, খুব ইম্পর্টেন্ট টপিক। শুধুমাত্র এটা যে কোনো জায়গাতে যদি তুই কোথাও যদি তুই ইন্টারভিউতে যা, সেখানেও কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন থেকে কোশ্চেন আসে। বেসিক্যালি ইন্টারভিউ কোশ্চেনে কিন্তু এটা একটা কমন কোশ্চেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যালক অ্যান্ড ম্যালক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন ভার্সেস ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, what is the function of calloc, what is the function of malloc, what is the function of realloc, okay, what is the function of free function, free। এই ধরনের কিন্তু ডিফারেন্ট কোশ্চেন থাকে।
কোশ্চেন করা হয়, মানে ইন্টারভিউয়ার যারা তারা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু করে। আর কম্পিটিটিভ এক্সামে কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, তো এটা কিন্তু ইন্টারভিউ এটা কোশ্চেন বা সিতে আমাদের কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশন এটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। ওকে, তো এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেটাও তো আমরা বললাম। সেই কোশ্চেনটা আমরা বললাম, ধরুন একটা কোশ্চেন এরকম ধরনের বলেছে যে যে হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ডু নট ফ্রি মেমোরি আফটার ইউজিং ম্যালক। কোশ্চেনটা বুঝে গেল সবার যে হোয়াট হ্যাপেন্স হোয়েন ইউ ডু নট ফ্রি মেমোরি আফটার ইউজিং ম্যালক। ম্যালক দিয়ে তুমি প্রোগ্রাম করার পরে তুমি মেমোরি স্পেসটাকে তুমি ফ্রি করলে না, তাহলে কি হবে, কি ঘটবে, কি ঘটবে, বল কি ঘটবে? স্পেসটা তো নষ্ট হবে, যার জন্য ইউজ স্পেসটা নষ্ট। করলাম সেটাই তো হবে, কাজটা করা হলো না। ওকে, তার মানে আমাদের মেমোরি স্পেসটা কি হচ্ছে, ইউজ হচ্ছে না, সেই স্পেসটাকে আমরা অন্য কোনো প্রোগ্রাম সেটাকে ইউজ করতে পারছে না, সেই স্পেসটা আমার নষ্ট হচ্ছে। ওকে, তো এই ধরনের কিন্তু কোশ্চেন, এই ধরনের কিন্তু ইন্টারভিউ কোশ্চেন বা এই ধরনের কিন্তু কোশ্চেন গুলো জিজ্ঞেস করতে পারে। ওকে, আর সিতে আর একটা কনসেপ্ট আছে, সিতে আর একটা কনসেপ্ট মানে হচ্ছে নতুন কনসেপ্ট বলছি না, যে যদি আমাকে বলে যে যে হাউ টু ডিঅ্যালোকেট ডাইনামিক্যালি, how to deallocate dynamically allocate memory without using free function। যে ডাইনামিক্যালি আমরা যে মেমোরিটাকে অ্যালোকেট করেছি সেই মেমোরিটাকে ডিঅ্যালোকেট করার জন্য আমরা ফ্রি ফাংশন যদি আমি না ব্যবহার করি তাহলে কিভাবে করতে পারি। কি বললাম বোঝা গেল? যে আমি হয়তো ম্যালক বা ক্যালক দিয়ে আমি একটা মেমোরি স্পেসকে রিজার্ভ করেছি, সেই স্পেসটাকে আমি হয়তো ফ্রি করতে চাইছি বা ডিঅ্যালোকেট করতে চাইছি, কিন্তু আমি ফ্রি ফাংশন ব্যবহার না করে কিভাবে করবো কাজটা। তো ফ্রি ফাংশন ব্যবহার না করেও কিন্তু আমরা সেই সেই স্পেসটাকে আমরা ডিঅ্যালোকেট করতে পারি। তার জন্য আমরা তো একটু আগে বললাম রিঅ্যালোক ফাংশন। রিঅ্যালোক ফাংশন মানে কিন্তু যখনই তুই রিঅ্যালোকেশন করবি তখন প্রিভিয়াসলি যে স্পেসটা অ্যালোকেশন হয়ে আছে সেই স্পেসটাকে কিন্তু ফার্স্টেও ডিঅ্যালোকেট করে দেবে, ডিঅ্যালোকেট করে দিয়ে তারপরে আবার নতুন করে অ্যালোকেট করবে। তার মানে তো আমার আগের স্পেসটা তো ফ্রি হয়ে গেল, তাই না? তো এটা কিন্তু একটা ছোট্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনও আসতে পারে এই ধরনের কোশ্চেন, যে রিঅ্যালোক ফাংশন দিয়ে আমরা প্রিভিয়াসলি যে স্পেসটাকে অ্যালোকেট করেছিলাম সেটাকে কিন্তু ফার্স্ট রিঅ্যালোক ফাংশন ডিঅ্যালোকেট করবে, ডিঅ্যালোকেট করার পর নতুন করে আবার রিঅ্যালোকেশন করবে। তাহলে এটা কিন্তু একটা তার সেই রকম ভাবে আমাকে বলতে হবে কোশ্চেনটার অ্যান্সারটা। ওকে, তো এই হচ্ছে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ডিফারেন্ট আমরা কনসেপ্ট গুলো আমরা দেখলাম। ওকে, আমরা আশা করছি এর থেকে যা কোশ্চেন থাকবে সেই কোশ্চেন গুলো আমরা খুব সহজেই সেখান থেকে আমরা কোশ্চেন গুলো করতে পারবো, মানে অ্যান্সার করতে পারবো। আর আর একটা মেমোরি অ্যালোকেশন করা যায়, সেটা আমাদের সিতে হয়তো ইউজ হয় না, সি প্লাস প্লাসে সেটা ইউজ হয়। সি প্লাস প্লাসে একটা নতুন অপারেটর দিয়ে মেমোরি অ্যালোকেশন করা হয়, তার নাম হচ্ছে নিউ অপারেটর। এটাকে জাস্ট জেনে রাখ, নিউ অপারেটর দিয়ে সি প্লাস প্লাসে আমরা মেমোরি অ্যালোকেট করতে পারি। নিউ NEW, ঠিক আছে, এটা সি প্লাস প্লাসে ইউজ হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মেমোরি অ্যালোকেশন। ওকে, তাহলে কোনো কোশ্চেন নেই তোদের? তাহলে কোনো কোশ্চেন নেই মেমোরি অ্যালোকেশন থেকে? না স্যার। ওকে, তাহলে তাহলে তোরা বাড়িতে একবার ট্রাই করিস কি করে আমরা 10 নাম্বারস এর মধ্যে গ্রেটেস্ট নাম্বারটা ফাইন্ড করব বাই ইউজিং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। প্রত্যেকে বাড়িতে ট্রাই করবি যে ওকে। ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইউজ করে আমরা গ্রেটেস্ট নাম্বার ফাইন্ড করব। ঠিক আছে, সেটা আমাদের 10 হতে পারে, 15 হতে পারে, 20 হতে পারে। আমরা তো রান করার সময় তো সাইজটা তো চাইবই, যে কতগুলো এলিমেন্ট নিয়ে কাজ করতে চাইছি। 10, 15, 20 যা যেটা খুশি করবি, করে আমাকে দেখাবি। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা শেষ করবো তাহলে ক্লাস। ওকে, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেবো। শুভদীপ আমাকে যেমন পাঠাস সেরকম পাঠাবি, আমি অ্যাটেন্ডেন্সটা আমি তাও একটু নিয়ে নেবো।
ওকে, এখানে ফাইলটা আমি ওপেন করতে পারবো না, আমার ডেস্কটপে ওটা আছে, আমি তো উবুন্টু দিয়ে করছি। যাই হোক, ঠিক আছে, আমাকে শুভদীপ পাঠিয়ে দিস। আজকে 35 জন এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমি, মানে তার মানে ওই 33 হবে নাকি? তাই তো, 33 হবে তো? 37 জন ছিল স্যার, হ্যাঁ, দুজন দুজন লেফট হয়ে গেছে, 37 ছিল হাই। 37 ছিল, তার মানে 37 মানে 35, আমাকে বাদ দিলে 35, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার, 35। ওকে, ঠিক আছে, তোরা তাহলে আস্তে আস্তে প্লেট কর, আমি ওখান থেকে অ্যাটেন্ডেন্সটা বসিয়ে নেবো। ঠিক আছে, চল। ঠিক আছে স্যার, লেফট করছি। হুম হুম হুম।